পেটুয়া, কোনো মানুষকে নোংরা কথা বলি না, নোংরা পথে চলি না। তুমি ভাই যা করেছো, তোমার কীর্তি পরিষ্কার হয়ে আছে। দলটাকে শেষ করে দিয়েছে হাটগাছি অঞ্চল তথা ওর সঙ্গে নিয়ে যারা চলছে তাদেরকেও শেষ করে দিয়েছে। বাজে মন্তব্য, বাজে কথা বলা যায়, কাজ করে দেখাতে হয়। আর তুমি এইগুলো করনি, তুমি সৎ, আমরা তোমাকে তোমার কথা অনুযায়ী সৎ ধরে নিলাম। অর্থাৎ তুমি যদি সৎ হয়ে থাকো, এয়ারটেলের 10 লাখ টাকা ওল্ড ফান্ডে জমা পড়েছে, তার স্মারকলিপি আপনি প্রকাশ করুন। আজ করতে করতে লজ্জা বলে বস্তুটার একদম নেই, সব হারিয়ে ফেলেছে। তো এত যদি বড় নেতা হবে, ওকে বলুন না যে ভাঙ্গিপাড়ায় যে খুনটা হলো সিবিআই তদন্ত করতে বলুন। দেখি কত বড় নেতা, কত সৎ, কত মানুষের দরদি নেতা আমরা দেখতে চাই। দেখুন, ব্যাপারটা হচ্ছে ব্যক্তি সমালোচনা মানুষ কখন করে। আমরা একটা বাংলা প্রবাদ বাক্য আছে, মানে যখন মানুষের পতন হয়, যখন মানুষের কি বলা যায়, ওকে বিপদ ঘনিয়ে আসে, তখন মানুষ বলে ভুল বকে। আমরা ব্যক্তি সমালোচনায় বিশ্বাস করি না। যে ধরনের ব্যক্তি সমালোচনা এখানকার নেতৃত্ব হিসাবে কাদের ভাই করছে, এটা আমরা সমর্থন করি না। এবং যে ভাষা ব্যবহার করেছে, আমরা নিজেরা নিজেদের কাছে লজ্জিত। আপনি ভাবুন, সুজিত বোস সম্বন্ধে যে মন্তব্যগুলো করেছে, সুজিত বোসের মতো নেতৃত্ব, ওনার মতো ভদ্র মানুষ দেখা যায় না। তারপরও আমি জানি না কেন, কোন অ্যাঙ্গেল থেকে কথাগুলো বলছি। তাছাড়া কাদের ভাই যে ভাষা কথা বলছে, এই ভাষায় উত্তর দেওয়ার মতো ভাষা আমাদের কাছে নেই, কারণ আমাদের মধ্যে শিক্ষা আছে। আমরা অত নিচে নেমে গিয়ে কারোর ব্যক্তি সমালোচনা করি না। কিন্তু কিছু কথা না বললে নয়। যেমন কাদের ভাই ওখানে একটা কথা বলেছে যে জমি লুট, ফিশারি লুট এবং তোলাবাজি যদি আমি করতাম, তাহলে শাহজাহান শেখের আগে আমি জেলে যেতাম। আমার সাধারণ মানুষের কাছে বা কাদের ভাইয়ের কাছে প্রশ্ন, তার মানে শাহজাহান শেখ এইগুলো করার জন্য জেলে গেছে? আপনি সেটাই বলতে চাইছেন। কিন্তু আমরা দেখলাম সেটা, তাকে কোনো প্রতিবাদ করা হচ্ছে না। সেই ঘুরে ফিরে এমএলএ সুকুমার মাহাতোকেই কিন্তু অপমান করা হচ্ছে। কারা করছে? যারা এমএলএ দ্বারায় পুষ্টপিষ্ট হয়েছে। আজকে যদি অতীত বিচার করা যায়, আমি কালকেই দেখলাম যে আমাকে বলছে পেটো নেতা। আমি যদি অতীত বিচার করে বলি, আমি কারোর ব্যক্তি সমালোচনা পছন্দ করি না বা করাটা উচিতও নয়, সেইভাবে আমরা দল করিনি। আমি যে সময় দলটা করেছি, আমি যে সময় ওনার কথা অনুযায়ী যদি পেটো নেতা হয়ে থাকি, আমি 2004 সালে ভাঙড় কলেজ ইউনিট প্রেসিডেন্ট ছিলাম। আমি বর্তমানে যে সময় 2008 সালে এসে পঞ্চায়েতের আমাদের বয়ারমারি ওয়ানের যুব সভাপতি হলাম, যদি সেই 2008 বা 2004 সালে অতীত কাদের ভাই বলে, কাদের ভাই কোথায় ছিল, আমি আশা করবো কাদের ভাই বলা উচিত। কারণ আমি যে সময়কার নেতা, ও সে সময়কার হচ্ছে দিনমজুরি কাজ করতো কলকাতায়। তারপরেও আমরা এই মানসিকতা নিয়ে কথা বলতে চাইছি না, কারণ ব্যক্তি সমালোচনা মানুষকে বড় করে না। ব্যক্তি সমালোচনা মানুষকে খুব নীচ মানসিকতা পরিচয় দেয়। যেহেতু ব্যক্তি সমালোচনা করে আমাদেরকে যে জায়গা তৈরি করতে চাইছে, যার জন্য দুটো একটা কথা বলছি, এটা বলাটাও আমাদের দ্বিধাবোধ হয়। আপনি ভাবুন, আমাকে বলছে পেটো নেতা। শুনুন ব্যাপারটা কি হয়েছে, আমি বলে দিই আপনাদেরকে। বিষয়টা হচ্ছে, যখন আমরা লোকসভা নির্বাচনে 8,000 ভোটে আমরা সারা সন্দেশখালী বিধানসভা হেরে যাই, রাত তখন 11টা বাজে, আমাদের মন্ত্রী পার্থ ভৌমিক সুকুমার দাকে ফোন করে যে সুকুমার, সন্দেশখালী সেন্সিটিভ এরিয়া, অর্থাৎ সন্দেশখালীর মতো জায়গায় যে পরিবেশের মধ্যে থেকে 8,000 ভোট মাইনাস হয়েছে, এটা দলের কাছে বিশাল পাওনা। অর্থাৎ তুমি কালকে দলের নির্দেশ অনুযায়ী মাইকিং করো যে কোনো জায়গায় কোনো রকম দুষ্কৃতি দাঁড়ায়, কোনো সাধারণ মানুষ লাঞ্ছিত, বঞ্চিত, অবহেলিত হলে রাজনীতির ক্ষেত্রে, রাজনীতির আঙিনায় থেকে, তাতে তোমাকে যেন তারা নক করে বা থানাকে জানায়। এবং সুকুমার দা মাইকিং করে। এই মাইকিং করার পর কাদের ভাই ব্যক্তিগতভাবে নিজের গায়ে চাপিয়ে নেয় যে দুষ্কৃতি বলতে আমি, এবং এই নিয়ে আমরা বসাবসি করলাম যে না, তুমি নিজেকে ধরো না। সেখান থেকে কাদের ভাই ব্যক্তিগত, যাই না, আজকের বলছে যে আমরা যাদেরকে দলে নিয়েছি, সিপিএম থেকে আসা, বিজেপি থেকে আসা, আইএসএফ টাকার লোক, আমাদের পেটুয়া নেতা আমরা, আমাদেরকে টাকা দিয়ে দলে এসছে। আমি কথা দিচ্ছি আপনাদের সামনে, কাদের ভাই যদি তথ্য থাকে, একটা তথ্য প্রমাণ দিয়ে বলুক যে অমুক সিপিএম থেকে আসা লোক 5 টাকা মধু বাড়ইকে দিয়েছে, অমুক আইএসএফ থেকে আসা লোক 5 টাকা মধু বাড়ইকে দিয়েছে, অমুক বিজেপি থেকে আসা লোক মধু বাড়ইকে 5 টাকা দিয়েছে। আমি ওর পায়ে হাত দিয়ে প্রণাম করবো। কিন্তু ওকে আমি বলবো না যে প্রমাণ না করতে পারলে আমার পায়ে হাত দিয়ে প্রণাম করবে। অন্তত প্রেস মিডিয়ার সামনে ক্ষমা চেয়ে বলবে
যে আমি যে মন্তব্যটা করেছি এর জন্য আমি লজ্জিত, এর কোনো প্রমাণ নেই। আমি গাত্রদাহতে বিনাশকালে বুদ্ধি নষ্ট, তাই আমি এই কথাগুলো বলেছি। আমাকে ক্ষমা চাইতে হবে না। আরেকটা কথা আমি বলি, সুকুমার মাহাতো গাড়ি নিয়ে অনেক মন্তব্য করেছে। ও যদি প্রমাণ দেখাতে পারে কোন টাকায় গাড়ি কিনেছে, আমার কাছে তথ্য আছে। তাহলে এই গাড়িটা কেনা আর গাড়িটা বাড়ি আনা পর্যন্ত মধুবাড়ির সঙ্গে ছিল। কিভাবে কোন টাকায় দিয়ে কোনভাবে আমরা গাড়ি করেছি আমরা জানি। আমরা অপেক্ষা করছি, কারো বিনাশকালে বুদ্ধি নষ্ট হচ্ছে, ও আরো কত মন্তব্য করতে পারে। কিন্তু আমি আশা করব রাজনীতি আমরা ডানপন্থী দল করি, আমাদের মধ্যে মতবিরোধ থাকবে, আমাদের মধ্যে পদ নিয়ে অশান্তি থাকবে, কিন্তু ব্যক্তি সমালোচনা করে কেউ যদি নিজেকে বড় করতে চায়, আমার মনে হয় সেটা ভুল হচ্ছে। আমি মনে করি আজকে কেন গাত্র দেওয়া হচ্ছে আমি বলি। নিজের ছেলে কন্ট্রাক্টর, নিজে পঞ্চায়েতের উপপ্রধান, নিচে অঞ্চল সভাপতি, তারপরেও যখন অঞ্চল সভাপতির পদ চলে যাচ্ছে উনি গাত্রদাহে পড়ে গেছে। কি আছে, দল তো আমাদের বাপ পেলে নয়। আমি আজকে উপপ্রধান আছি, কালকের দল যদি বলে মধু তোমাকে উপপ্রধান থেকে রিজাইন দিতে হবে, আপনাদের সামনে দাঁড়িয়ে বললাম এক ফোনে 24 ঘন্টা হওয়ার আগে আমি রিজাইন দিয়ে দেবো, তাহলে এটা বাপের সম্পত্তি নয়। এটা মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি তৈরি করা প্ল্যাটফর্ম, যেখানে দাঁড়িয়ে আমরা প্রত্যেক একটা পদে বিলং করছি। আজকে ভাবতে পারেন এমএলএ সাহেব, আমরা যে চড়ুই ভাতি করলাম, যে চড়ুই ভাতি নিয়ে উনি বলছে ওটা চড়ুই ভাতি নয়, ওটা যে মন্তব্য করেছে ওই মন্তব্যে যেতে চাইছি না। কিন্তু এই চড়ুই ভাতিটা হয়েছে কাদের? দলীয় নয়। এই চড়ুই ভাতিটা হয়েছে মোহনবাগান ক্লাবের যারা সদস্য, যারা মোহনবাগান ক্লাবের ডিসেম্বরের 26 তারিখ থেকে জানুয়ারি 1 তারিখ পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে মেলাটা সুন্দর জায়গায় নিয়ে গেছে, তাদেরকে বিনোদন দেওয়ার জন্য, তাদেরকে ন্যূনতম সম্মান জানানোর জন্য সুকুমার মাহাতোর উদ্যোগে এটা হয়েছে। না জেনে শুনে, না বুঝে এই যে মিথ্যে কথা রটাচ্ছে, এটা আমাদের কাছে খুব লজ্জার বিষয়। আমি আরেকটা কথা সবাইকে অনুরোধ করব, যে ভাষায় কথা বলেছো, যে ফিশারি থেকে শুরু করে জমি জায়গায় লুট তলাবাজি যদি আমি করতাম, তাহলে আমি শাহজাহান শেখের আগে জেলে যেতাম। আমি অনুরোধ করব, আমরা যারা সুকুমার মাহাতোকে গাল দিচ্ছি, তারা কেন একবার কাদের মোল্লাকে গাল দিচ্ছি না যে শাহজাহান শেখ নিয়ে তুমি কি ধরনের মন্তব্য করেছো? তুমি তো রাজসাক্ষী। কারণ তুমি যে ধরনের কথা বলছো সেই কথার প্রমাণ হয়ে যাচ্ছে যে শাহজাহান শেখ তাহলে এই জিনিসগুলো করতো, করার জন্য শাহজাহান শেখ গেলে গেছে, আর তুমি এইগুলো করনি। তুমি সৎ, আমরা তোমার কথা অনুযায়ী সৎ ধরে নিলাম। অর্থাৎ তুমি যদি সৎ হয়ে থাকো, এয়ারটেলের 10 লাখ টাকা ওল্ড ফান্ডে জমা পড়েছে, তার স্মারকলিপি আপনি প্রকাশ করুন। আজকে আপনি যদি সৎ হন, ভাঙিপাড়ার কেসে আমরা জানি যে কি হয়েছে ভাঙিপাড়ায়, আপনি দাঁড়িয়ে থেকে কি করেছেন সারা এলাকার মানুষ জানে, নেতারা জানে, কর্মীরা জানে। তারপরেও যদি আপনি আপনাকে সৎ প্রমাণ করেন, কেউ যদি নিজেকে সতী ভাবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। সতীত্বটা নিয়ে প্রশ্ন করা, মানুষ বিচার করবে তুমি কতটা সৎ। আমাকে কেন স্টেজে দাঁড়িয়ে বলতে হচ্ছে আমি সতী? এটা হচ্ছে ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি। আর যাকে নিয়ে মন্তব্য করছে, আজকে রঞ্জিত দাসের মতো মানুষকে বলছে কুজো। আমি যে সময় রাজনীতিতে দলের ভালো জায়গায় ভালো পজিশনে দাঁড়িয়ে আছি, সেই সময় কাদের ভাই কলকাতায় কাজে যেত এবং রঞ্জিত দাস ওকে ফিরিয়ে এনে দলে এনেছে। সেই সময় প্রভাস হচ্ছে এখানকার প্রধান এবং ডাটা এন্ট্রির কাজ করত। আমরা কারোর ব্যক্তিগত নিয়ে সমালোচনা করতে চাই না। শুধুমাত্র আমি প্রথম দিন বলেছে, আমি ভেবেছিলাম যে বুদ্ধি ভাঙলে মানুষ অনেক ভুল বকে, কিন্তু পরের দিন কালকেও দেখলাম আমার নামেও সেই একই কথা বলছে পেটো নেতা। আমি ধরে নিলাম ওর কথা অনুযায়ী আমি পেটো নেতা, কিন্তু আমি বলতে চাইছি ও কালকে বাড়িতে বলেছে, এটা আমার কথা নয়। আমার সঙ্গে পঞ্চায়েত সমিতি আছে, আমার সঙ্গে জেলা পরিষদ আছে, আমার সঙ্গে প্রধান মেম্বাররা সব আছে। তা আমি দাদা কাদের ভাইয়ের কাছে অনুরোধ করছি, কাদের ভাই আমি পেটো নেতা মেনে নিলাম সুকুমার মাহাতোর সঙ্গে থাকার জন্য, এমএলএর সাথে থাকলে যদি পেটো নেতা হওয়া যায় আপনার ওই উপাধি গ্রহণ করলাম। কিন্তু আপনার সাথে যে এই পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েত এবং জেলা পরিষদের যারা আছে বলছেন, এরা কোন ধরনের নেতার মধ্যে পড়ে, এদের কি উপাধি আছে আপনি একটু যদি বলেন আমরা খুশি হব। এবং আমি অনুরোধ করব কাদের ভাইকে, দলে ডানপন্থী দল, লবি থাকবে, সমালোচনা থাকবে, পদে লড়াই থাকবে, কিন্তু ব্যক্তিগত কারুকে কুচ্চা করাটা আপনি বন্ধ করুন। আপনার রাজনীতি অভিজ্ঞতা থেকে আপনি ভেবে দেখুন, আপনার বিবেক দিয়ে বিচার করে দেখুন, এইগুলো করে কিন্তু ভালো হওয়া যায় না। এগুলো মানুষকে খুব নিচ লেভেলে পরিচয় দেয়। আমি আজও পর্যন্ত সেই আপনারা জানেন
কোনোদিন কোনো জায়গায় বাইট দিতে যাইনি। আমার কাছে বহু বাইট এসছে, আমি যখন প্রধান হয়েছি, উপপ্রধান হয়েছি, আমাকে অনেকেই বলছে আপনি উপপ্রধান হয়েছে কিছু বলুন। আমি বলি, আমার কাজ, আমার ব্যবহার, আচার আচরণ, আমার বাইট। এখন আমি নতুন হয়েছি, আমি কি বলবো? কিন্তু আজকে জীবনের প্রথম আমাকে বাইট দিতে হলো, কারণ ব্যক্তি সমালোচনা করা, ব্যক্তিকে যদি তার কথার উত্তর না দেই নিজেকে ছোট মনে হয়। এবং আজকের দিনে দাঁড়িয়ে রাজনীতিটাকে যে জায়গায় ওরা নিয়ে যেতে চাইছে, এটা রাজনীতির নেতার কথা নয়, এটা রাজনীতি নেতার কথা হতে পারে না। আপনারা দেখবেন, আপনারা ওখানে সাংবাদিক সম্মেলনে ছিলেন, ও সবার লাস্টে বলছে ইনশাল্লাহ। আমি এতদিন দেখেছি দলের মিটিং এ যে স্লোগান আমরা কই, লাস্ট পজিশনে গিয়ে বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। কিন্তু ও কি বললো? ইনশাল্লাহ। আমি জানি না ও কোন দলের মিটিং করলো ওখানে, শুধু কপাল ভালো পিছনে ব্যানারটা তৃণমূলের ছিল তাই মনে হলো তৃণমূলের মিটিং, না হলে আমরা ভাবতাম যে কোনো মুসলিম সংগঠন হয়তো মিটিংটা করেছে। এ কি নিজের বুদ্ধিমান হতে পারে, কিন্তু আমি পাগলা বলে আরেকজনকে আমি মন্তব্য করব, এটা ওনার কাছ থেকে আমি আশা করি না। এবং আমি অনুরোধ করব, আগামী দিনে কোনো মন্তব্য যদি করতে হয় অবশ্যই করুন তথ্য প্রমাণ নিয়ে। আমার নামে যদি কোনো মন্তব্য আপনি করেন, আমার তথ্য প্রমাণ নিয়ে আমাকে শুনুন, আমাকে জানুন, আমি অবশ্যই তার উত্তর দেবো। আমি অনুরোধ করছি আবার একবার, এই যেমন আকবর ভাইকে আমরা খুব ভালোবাসি। আকবর ভাইয়ের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক, ও উপপ্রধান, আমি উপপ্রধান, কাদের উপপ্রধান। আকবর ভাই যে ধরনের মন্তব্য করেছে, উনি একজন হজ করা লোক। আমরা যদি একটা হজ করা মানুষকে দুটো কথা বলি, আমাদের ভাবতে হয় যে সে একটা ধর্মীয় পরিকাঠামোর মধ্যে আছে, কিন্তু একজন হজ যাত্রী মানুষ, তিনি যে ভাষায় কথা বলেছে, এগুলো আকবর ভাইয়ের কাছ থেকে আমরা আশা করিনি। তার আকবর ভাইকে ব্যক্তিগতভাবে চিনি, কিন্তু আমি অবাক হয়ে যাচ্ছি শাহজাহান ভাইকে নিয়ে যে এত বড় কথা বললো, কেউ তাদের মোল্লাকে কিছু বললো না। কাকে বলছে? সুকুমার মাহাতোকে বলছে। আরে এই সুকুমার মাহাতোর বইমেলায় এসে কাদের মোল্লা তুমি ঝড় 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 করে উন্নয়নের গল্প করে গেছো, বইমেলা সুনাম করে গেছো, আর বইমেলাকে তুমি বলছো জুয়ার বইমেলা। আরে ভাই, তুমি তখন প্রধান ছিলে। আমি সারা বিধানসভায় প্রত্যেকটা কোণে কোণে যাই, রাজনীতির পথ না থাকতে পারে, রাজনীতি ভালোবাসি। তাই জানুয়ারির 5 সাল থেকে আজকের পর্যন্ত আপনারা যারা প্রেস মিডিয়া আছেন, কোন জায়গায় মধু বাড়ি যায়নি, কোন জায়গায় মধু বাড়ি প্রচারে ছিল না, কেউ বলতে পারবে না। কিন্তু মধু বাড়ি কোনোদিন বাইট দেয়নি। আজকের বাইট দিতে বাধ্য হলাম এবং অনুরোধ করছি, আমি যদি কোনো ভুল বলে থাকি আমায় ক্ষমা করবেন, কিন্তু অনুরোধ করছি বারবার করে, ব্যক্তি সমালোচনা বন্ধ করুন। রাজনীতিতে ডানপন্থী দল আমরা করি, আমাদের মধ্যে লোভ লালসা থাকবে, আমাদের মধ্যে পদের লড়াই থাকবে, কিন্তু ব্যক্তি সমালোচনা করে তুমি কি নিজেকে বড় ভাবছো আমি জানি না। তুমি যে 1000 মানুষকে নিয়ে মিটিং করেছো, 16টা মেম্বারকে নিয়ে মিটিং করেছো, তুমি তাদেরকে প্রশ্ন করে দেখো, তোমার এই ব্যক্তি সমালোচনা তারাও কিন্তু পছন্দ করেনি। তুমি যে পঞ্চায়েত সমিতির কথা বলছো, তাদেরকে প্রশ্ন করে দেখো, তোমার দায় তোমার। আমরা জানি দস্যু বাল্মীকি যখন চুরি করে করে সংসারে ছেলে মেয়েকে ভাত দিত, যখন ভগবান প্রশ্ন করেছিল আপনি যে এত পাপ করছেন, এর পাপের অংশীদার কে হবে, বলেছিল আমি আমার ছেলে মেয়েদের জন্য করছি, সবাই মিলে পাপের অংশীদার হবে। তা তুমি যে বড় বড় কথা বলছো, এর পাপের অংশীদার, এর দুর্নাম, এর যে তোমার অশিক্ষিত পরিচয়, এই পাপের ভাগী তুমি একা থাকবে। তুমি যাদের নাম করে বলছো, কেউ তোমার এই বাইট দেওয়ার জন্য দায়ী নেবে না। তাই আপনাকে আমি অনুরোধ করব, এই ধরনের মন্তব্য করা থেকে বিরত থাকুন। রাজনীতিতে পদের লড়াই থাকে, সেটা দলের মাধ্যমে দল বুঝে নেবে, যার বুদ্ধিতে সে চলবে। ব্যক্তি সমালোচনা বন্ধ করার জন্য কাদের ভাইয়ের কাছে অনুরোধ করছি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। সবাই ভালো থাকবেন। জীবনের প্রথম বাইট দিতে হলো এবং সেটা সৌভাগ্য হলো কাদের ভাই সুযোগটা করে দেওয়ার জন্য। কাদের ভাইকেও ধন্যবাদ। দেখুন, আমার কাছে ওই বড় ফোন নেই, আমি ছোট ফোন ব্যবহার করি। তো যখন এইসব মন্তব্যগুলো করেছিল, আমি পরে যারা আমাকে দেখালো, তাতে দেখলাম মানে এমএলএ সুকুমার মাহাতোর নাম, তার সম্পর্কে কিছু কুমন্তব্য করা হয়েছে। তো আমার প্রশ্ন হচ্ছে, প্রথম এমএলএকেই ধরি, এমএলএ সঙ্গে ও যখন প্রধান হয়, ওকে প্রধানও করা হয়। আমি মুখ্য ভূমিকায় ছিলাম, রঞ্জিতদার নেতৃত্বে ওকে প্রধানই করা হয়েছিল। তখন যে ব্যক্তি এই কুৎসাগুলো রটিয়েছে সে ছিল উপপ্রধান। তৎকালীন
সেই দিন থেকে আজও অবধি এমএলএর সঙ্গে ওতপ্রোতভাবে আছি। 24 ঘন্টা অন্তত 10 ঘন্টা কাটাই এমএলএর সঙ্গে। তো এমএলএর বাড়ি আপনারা যারা সাংবাদিক আছেন গিয়ে দেখবেন, সচরাচর তার যে পায়খানা, তার চেয়ে মনে হয় আপনাদের পায়খানাগুলো অনেক ভালো, প্রথম কথা। দ্বিতীয় কথা, তার যে টিউবওয়েল আছে, ওই হ্যাঁচকা কলের টিউবওয়েল, যার ফলে সে তার নিজের পার্টি অফিসে এসে স্নান করে এবং এখানে পায়খানা করে। এটা গেল প্রথম প্রশ্ন। অতএব তার অট্টালিকাটা দেখতে পারে। এই 9 বছর হচ্ছে, 9 বছরের মধ্যে বাড়ির মেঝেটা করেছে, তাও সে নাজিমুল বৈদ্য, মানে সে রাজমিস্ত্রিও না, মানে এই সিমেন্টের মিস্ত্রিও না, তাকে দিয়ে করানো হচ্ছে, জাস্ট একটু শুধু ঢালাই করেছে, কোনো পাথর বসানো না, কোনো কিছু না, সবাই গিয়ে দেখতে পাবে। তাহলে এই গেল এমএলএ প্রশ্ন। এমএলএ যেমনই ছিল তেমনই আছে, তার কোনো অট্টালিকাও হয়নি, শুধুমাত্র এই পার্টি অফিসটা করেছে। বহু অক্লান্ত পরিশ্রম করে নিজে যা উপার্জন করে, বাড়িতে 5 টাকাও দেয় না। সম টাকা আমার মনে হয় ওর বইমেলায় খরচা করে দেয় সারা বছরে আয়। যাই হোক, দ্বিতীয় কথা বলি, আমার সম্পর্কে যে কুরুচিকর মন্তব্য করেছে, প্রথম কথা হচ্ছে ওর বাবার সঙ্গে আমি রাজনীতি করতাম, ও তো ছেলে মানুষ। ওর বাবার সঙ্গে, তসলিম মোল্লার সঙ্গে আমি দীর্ঘদিন রাজনীতি করেছি। এখানে বহু পুরনো, তারা গত হয়ে গেছে, যেমন হচ্ছে ধ্রুব দাস, তার সঙ্গে আমি রাজনীতি করেছি। স্বয়ম্বর মণ্ডল, তিনি গত হয়ে গেছেন, তার সঙ্গে রাজনীতি করেছি। রঞ্জিত দাস আমার শিক্ষাগুরু। আমার ভাবতে অবাক লাগে, যে মানুষটার হাত ধরে অ ক খ শিখেছি তাকে অস্বীকার করে। রঞ্জিত দাস ছিল আমাদের শিক্ষাগুরু, তার হাত ধরে ও কিন্তু আমাদের এই দলটা এসছে। রঞ্জিত দা আমাকে বলেছিল যে কাদেরকে নেওয়া হোক, আমি বলেছিলাম দেখুন আপনার যেটা ভালো লাগে করুন, সেইখান থেকে ওকে এই দলে নেওয়া হয়। আমরা যখন তৃণমূল গুটিকতক মানুষ করেছিলাম, তার প্রথম নেতৃত্বে ছিল কৃষ্ণপদ পাত্র 1989 সালে, সঙ্গে ছিল লক্ষিন্দর মাহাতো, ইমাম গাজী, পঙ্কজ জানা আমার পিছনে বসে আছে, ও ছিল তখন অঞ্চল সভাপতি। একজন মারা গেছে, তফসিল মোল্লা। আমি খালেক, আমার সঙ্গে গুটিকত মানুষ। আমরা সাধারণ এই সন্দেশখালীর বুকে আমরা প্রথম তৃণমূল দলটাকে সৃষ্টি করি এবং সারা সন্দেশখালী প্রচারে বেরোই। সেইখান থেকে আমরা তৃণমূল দলটা করি। আমরা কোনো দল বদলু না, যারা এই বড় বড় বাদ দিচ্ছে তারাও দল বদলু। আমার সবচেয়ে দুঃখ লাগছে যে আমি যদি কোনো মানুষের সম্পর্কে বিরূপ মন্তব্য করে থাকি, তাহলে আমার সম্পর্কে সে বলতে পারে, কিন্তু এই যাবৎকাল আমি যে মানুষটা বলেছে তার সম্পর্কে আদৌ কোনো রকম কুরুচিকর মন্তব্য করিনি। অতএব সে কি করে বলতে পারে? তার বিবেকে কি একটুও বাঁধলো না? বাঁধাটা তো উচিত বলে মনে করি। যাই হোক, আমি বলি হচ্ছে বয়সে আমি অনেক বড়, আমার মুখে সব কুরুচিকর মন্তব্য শোভা পায় না, আমি করিও না। লাঠির বদলে লাঠি আমি কাউকে মারি না। আমার জীবনে আমি কোনোদিন ছুঁচো ব্যবহার করিনি, আমি সেভাবেই রাজনীতি করি। আমার পিছনে 4 জন বডিগার্ড থাকে না, আমার রাজনীতিটা এরকম এবং স্বাচ্ছা, এই বলি। তো আমার প্রশ্ন হচ্ছে এরকম কুরুচিকর মন্তব্য যেন ভবিষ্যতে না করে, এই বলে আমি আমার সংক্ষেপ। 2021 সাল থেকে আমি বসিরহাট কলেজের ইউনিট প্রেসিডেন্ট ছিলাম। বর্তমানে আমি এমএলএর সঙ্গে থাকি এবং আমি বিআরএস যে নির্বাচনের যে ভোটার লিস্ট সংশোধনের পঞ্চায়েতের দায়িত্বে আছি। 2 ব্লক কমিটির সদস্য এবং যুব কমিটির সদস্য। দীর্ঘদিন ধরে পলিটিক্সে আছি। আমি কোনোদিন ভোটে দাঁড়াই, দলের সহযোগিতা করি। তো আমার নামে যেভাবে বলা হয়েছে, তো এটা আমি আশা করিনি। আমি কোনোদিন কারো ব্যক্তি সমালোচনা করি না। তো আমার যেটা মনে হয়েছে যে পাগল হয়ে গেছে, ক্ষমতার যখন চলে যাচ্ছে বিভিন্ন দিক দিয়ে, তখন সে মনে করছে যে আমার পৈতৃক সম্পত্তি। গত পঞ্চায়েতে সুকুমার মাহাতো যখন প্রধান ছিলেন, হাটগাছিতে 5,500 ভোটের লিড ছিল। তার আগে প্রভাস দাস প্রধান ছিলেন, 6,000 ভোটের লিড ছিল। কিন্তু এই আব্দুল কাদের মোল্লা যেখান থেকে হাটগাছি অঞ্চলের পঞ্চায়েতের দায়িত্বে এসেছেন, পঞ্চায়েতের সভাপতি হয়েছেন, সেখান থেকে দল মাইনাস হতে 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 2024-এর নির্বাচনে হাটগাছি অঞ্চল মাইনাস হয়েছে। এই মাইনাস হওয়ার কারণে সুকুমার মাহাতো এবং দলের সিনিয়র নেতৃত্বরা বলছেন যে অঞ্চল সভাপতি চেঞ্জ করতে হবে। এখান দিয়ে বাকবিতণ্ডা শুরু হয়। শুনুন, 2024-এ যে নির্বাচন গেছে, 2024-এর নির্বাচনে আমি তপশিলি সংলাপের 144টা মিটিং করেছি টোটাল সন্দেশখালী জুড়ে।
তপশিলি সংলাপের আমি দায়িত্বে ছিলাম। তখন কিন্তু এই কাদের মোল্লাকে পাওয়া যায়নি খুঁজে, তখন ইডি সিবিআইয়ের ভয়ে ঢুকেছিল। 2024-এর যে নির্বাচন গেছে, হাজী সাহেব ধার্মিক মানুষ ভোটে দাঁড়িয়েছে, তার হয়ে কোনোদিন প্রচারে বেরোয়নি। একমাত্র সুকুমার মাহাতো যখন বিরোধীদের কুৎসা, সন্দেশখালিতে যখন হিংসা চলছে, চারিদিকে তৃণমূল কংগ্রেস ভয়ে কাঁপছে, তখন এই 3-4টে মানুষ আমরা বেরিয়েছিলাম। সুকুমার মাহাতোকে কেউ গাল টিপে দিচ্ছে, কেউ জামা ধরে টানছে, সুকুমার মাহাতোর সামনে মারছে, তখন এই সব নেতাদের দেখা যায়নি। এইসব নেতারা এখন পদের জন্যে এরা এখন মুখ বাড়িয়েছে। সুকুমার মাহাতো এত লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আমরা তাকে পাশে থেকে আমরা লড়াই করেছি। আপনারা দেখবেন যে 2024-এ 8 তারিখে যে মহিলা দিবস ছিল, আমি সন্দেশখালি থেকে মহিলাদের নিয়ে গিয়ে সন্দেশখালির প্রকৃত ইতিহাস তুলে ধরেছিলাম। আর আমাকে বলছে পেটুয়া নেতা। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে আমার প্রেসে ছবি বেরিয়েছিল। আর কাদের মোল্লার থেকে আমি সার্টিফিকেট নেব না। কাদের মোল্লার হাতে খুনের দাগ আছে, সুকুমার মাহাতো তথা হাটগাছি অঞ্চলের মানুষ জানে। স্বাধীনতার পরে আমাদের এই হাটগাছিতে যদি প্রথম কোনো রক্ত ঝরে, ওর নেতৃত্বে ঝরেছে। আপনারা বলুন, যারা রাজনীতি করেন, আমরা সব ধর্মকে সম্মান জানাই, আমরা ঈদের দিন মিটিং করি না, আমরা ধর্মীয় অনুষ্ঠানে মিটিং করি না। ও জামাই ষষ্ঠীর দিন মিটিং করেছে, জামাই ষষ্ঠীর দিন মিটিং করেছে ভাঙিপাড়ায়। সেই ভাঙিপাড়াতে দলের বাইরে গিয়ে, দলের কোনো সিস্টেম নেই যে অনুষ্ঠানের দিন মিটিং করতে হবে, ও ভাঙিপাড়াতে মিটিং করেছে জামাই ষষ্ঠীর দিন, এবং সেই দিন রক্ত ঝরলো। 3টে অন্য কর্মী এবং একটা আমাদের তৃণমূল কংগ্রেস কর্মী, সে ওখানে গেছিল জামাই ষষ্ঠীর দিন মিটিংয়ে, কাইম মোল্লা বলে। তাহলে এই দায়ভার কার? আজকের বলছে আমার দায়ভার নেব না। আমরা পেটুয়া নেতা, সোজা কথা বলতে গেলে পেটুয়া নেতা। তোমার দুর্নীতি নিয়ে আমি বলতে চাই, তোমার দুর্নীতির প্রমাণপত্র আছে, আমি বিডিওকে লিখিত দেবো এবং এডিএমকে লিখিত দেবো, ডিএমকে লিখিত দেবো। আজও পর্যন্ত শুনুন, এইসব কথা বলার জন্য হয়তো 3টে খুন হয়েছে, 4টে খুন হয়েছে, আমিও খুন হতে পারি এবং সুকুমার মাহাতোও খুন হয়ে যেতে পারে। আমি দলের কাছে আপনাদের মধ্যে দিয়ে বলছি, যে 3টে খুন করতে পারে, 4টে খুন করতে পারে, সে সুকুমার মাহাতোর মতন মানুষকে যে নোংরা কথা বলতে পারে, সে খুনও করতে পারে। তো এই ধরনের লোকের মন্তব্যে আমরা যেতে চাই না। কোথায় ছিলে? ক্ষমতা দেখুন, নিজের স্ত্রী প্রধান, নিজে পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, নিজেই আবার উপপ্রধান, নিজেই অঞ্চল সভাপতি, নিজেই যা বলবে তাই। বর্তমানে এই যে আগের পঞ্চায়েত নির্বাচন গেল, প্রতিবাদ করেছিলাম কয়েকটা মেম্বার নিয়ে, প্রতিবাদ করে বলেছিলাম এরা দলের কেউ না, এদের দ্বারা দলের শ্রীবৃদ্ধি হবে না, কাদের ভাই এদেরকে টিকিট দিও না। কথা শুনলো না, প্রমাণ ছিল আরো অনেকেই, জোর করে তাদেরকে টিকিট দিল। কারণ কি? একা চালাবো, আমার বিরোধী কেউ কথা বলবে না। যাও, খালেক শেখ টুকটাক বলতো না, ওকে টিকিট দেওয়া যাবে না, বাদ দিতে হবে। কারণ কি? খালেক শেখের প্রতিষ্ঠাতা মেম্বার, তৃণমূলের 98 সাল থেকে প্রতিষ্ঠাতা মেম্বার, ওকে বাদ দিতে হবে। আজকের যারা ওর সঙ্গে আছে, তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতার সদস্য কেউ নেই, কেউ কোনোদিন দলের 10 বছর 5 বছরও দল করেনি, 2 বছরও দল করেনি, তাদেরকে টিকিট দিয়েছে। কারণ কি? তারা দল বোঝার আগে ওদের ক্ষমতা শেষ হয়ে যাবে, উন্নয়ন বোঝার আগে ওদের ক্ষমতা শেষ হয়ে যাবে। তুমি সমালোচনা করছো, তাদের সমালোচনা করছো, নিজের পিঠে পেছনে 2টো লোক নেই। আজকের তুমি হুমকি দিচ্ছ বিভিন্নভাবে, একে সাইজ করে দেবো, ওকে মারবো, তার ছাল চামড়া গুটিয়ে দেবো, বললে লোক তোমার কাছে চলে আসবে। এটা দলের ভাষা? আমি তো, আপনারা প্রমাণ নেবেন, গত 24 লোকসভা নির্বাচনের আগে যে ওয়ার্ল্ড ওমেন ডে ছিল, আমি সারা সন্দেশখালি থেকে মানুষকে সংগঠিত করে, মহিলাদের, যেহেতু দল বলেছিল, শামরুল ইসলাম আমাদের রাজ্যসভার সাংসদ আমার কাছে এসেছিল, ভাই তুমি চলো। আর না দাদা, আমি আর দল করবো না। আমি তো বলছে না, তোমাকে নামতে হবে। আমি এখান দিয়ে মহিলাদের নিয়ে গিয়ে প্রথম, আপনারা দেখবেন প্রেস মিডিয়ায় আছে, প্রথম সবাইকে নিয়ে বলেছিলাম সুকুমার মাহাতোর মতন একজন ভদ্র মানুষ, সুশিক্ষিত মানুষ আছে বলে আমরা শিক্ষিত MA BEd পাস ছেলে, আমরা এই দলের থেকে কোনোদিন কোনো মানুষের কাছে 2 টাকা নিয়ে নিজের পয়সা দিয়ে ব্যয় করি। আমরা সেই বাড়ির ছেলে, আমরা পেটুয়া, কোনো মানুষকে নোংরা কথা বলি না, নোংরা পথে চলি না। তুমি ভাই যা করেছো, তোমার কীর্তি পরিষ্কার হয়ে আছে। দলটাকে শেষ করে দিয়েছে হাটগাছি অঞ্চল, তথা ওর সঙ্গে নিয়ে যারা চলছে তাদেরকেও শেষ করে দিয়েছে। বাজে মন্তব্য, বাজে কথা বলা যায়, কাজ করে দেখাতে হয়, কাজটা করো। পঞ্চায়েতের উন্নয়নের টাকা, অনফান্ডেড টাকা বিভিন্ন কায়দায় খরচ করে দিচ্ছ, বিনিময়ে কি হচ্ছে আমরা জানি না, বলতে গেলে দোষ। তা আমরা বলবো, আগামী দিনে সুকুমার মাহাতো ও নিজে 5,000
মানে 50 ভোটে হাটগাছি অঞ্চলে লিড দিতে পারে না, বলে সন্দেশখালী সুকুমার মাহাতোকে 50,000 ভোটে হারাবো যেই দলে দাঁড়াক। আরে যেই দলে দাঁড়াক মানে সুকুমার মাহাতো পশ্চিমবাংলার আইকন। মমতা বন্দ্যোপাধ্যায় তাকে বলছে যে সুকুমার তুমি কিভাবে নীরবে যে এত কিছু অত্যাচারের পরে 2024-এর নির্বাচনটা করলে মুখ বুঝে এবং মানুষের কাছে সহানুভূতি কুড়িয়ে, যে বিজেপির চক্রান্ত তাকে লাঠি দিয়ে মারছে, কে গাল টিপে ধরছে, কে জামা টানছে, আইকন হয়েছে আজকে কুমার মাহাতো, তাকে নিয়ে তুমি কুৎসা করছো। বিজেপি বলতে সাহস পায় না, আইএসএফ বলতে সাহস পায় না, কোনো বিরোধী পার্টি সুকুমার মাহাতো বলতে গেলে বুক কাঁপছে যে এরকম ভদ্রলোক পাওয়া যায় না। আর তুমি, তোমার হাতে লাল রক্তের দাগ, তোমার হাতে হচ্ছে দুর্নীতির দাগ। তুমি কোথায় ছিলে আর কোথায় এলে একবার নিজের পরিচয়টা আয়নায় মুখ দিয়ে দেখো। আর যাদের নামে বলছো তারা কি আর তুমি কি? তুমি কোন বিষয়ে লড়বে? শিক্ষা, তোমার সাথে আমি শিক্ষায় লড়বো। তুমি জ্ঞান বাজনা অনুষ্ঠান মঞ্চ পরিচালনা পার্টি যুক্তি তর্ক দিয়ে তুমি বসো। যেদিন বসবে তোমাকে যদি না হারাতে পারি আমি জয়ন্ত ভাইয়ের নাম মুছে দেবো। তুমি শুধু হিংসা জানো, তুমি শুধু কুৎসা জানো। হ্যাঁ ভাই, তোমার সাথে আমি হিংসা পারবো না, তোমার সাথে আমি কুৎসা পারবো না। তোমার লাঠি আর বন্দুকের জোর আমার কাছে নেই, কিন্তু আমার কাছে বুদ্ধি আছে, আমার কাছে শিক্ষা আছে, সংস্কৃতি আছে। আমি একজন শিক্ষকের ছেলে। তো এই কথা আমি বলছি। হয়তো এইসব কথা বলার জন্য আগামী দিন খুনও হতে পারে, আমার খুনও হয়ে যেতে পারি, সুকুমার মাহাতো মার্ডার হয়ে যেতে পারে। আমি বলছি তো যে এইসব বিষয়ে এই ধরনের নেতা যদি দলে থাকে আগামী দিনে এই তৃণমূল দল অনিবার্যভাবে ক্ষয় হবে। তাই দলের কাছেও বলতে চাই এবং সব জায়গায় লিখিত জানাবো যে এই ধরনের নেতৃত্বকে অবিলম্বে সাসপেন্ড করে বহিষ্কার করা দরকার। এই আমি হাটগাছি তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি। আমি এবং আমার পরিবার আমরা সারা জীবনই বাম বিরোধী রাজনীতি করে এসেছি। কংগ্রেস থেকে আমরা 98 সাল থেকে আমরা তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত এবং আমি কয়েকবার 2003-এও পঞ্চায়েত নির্বাচনে লড়েছি। সেখানে আমাকে জোর করে 1 ভোটে হারিয়ে দেওয়া হয়েছিল। 2008-এ আমি নির্বাচিত হই হাটগাছি অঞ্চল থেকে এবং প্রধান পদে আমি নিযুক্ত হই। দল আমাকে সিদ্ধান্ত নেয়। আমাদের নেতৃত্ব তখন ছিলেন আমাদের রঞ্জিত দাস, আরও অনেকেই ছিলেন, খালেদ শেখ, পঙ্কজ জানা, পরেশ বাজ, পুষ্পেন্দু মণ্ডল। তারা আজকের আর কেউ দলের মধ্যে নেই। তারপরে আজকের যে কাদের মোল্লা বারে বারে আমাদের দলের এবং আমাদের নেতৃত্ব যারা ছিল হাটগাছি অঞ্চলে তৃণমূল দলের জন্মলগ্ন থেকে, তাদের গায়ে যেভাবে পাগলা কুকুর যেমন পাগলা হয়ে গেলে যেমন যেখানে সেখানে কামড়ায়, কাদের মোল্লা পদ হারিয়ে যাওয়ার ভয়ে বা পদ হারিয়ে গেছে। গত কয়েকদিন আগে আমাকে আবার পুনরায় এই অঞ্চলের অঞ্চল সভাপতি নির্বাচিত করেছে দল। সেজন্য পাগলা কুকুরের মতো হয়ে গিয়ে আমাদের যারা 98 সাল বা তার আগের থেকে যারা কংগ্রেস দল করত, সেই সব নেতৃত্ব খালেদ শেখ, পঙ্কজ জানা, জয়ন্ত পাইক, সুকুমার মাহাতো, আরো যারা আছে, মানে পুষ্পেন্দু মণ্ডল, পরেশ বাস, সবাইকেই সবার গায়েই কালিমা লিপ্ত করছে। তো যাই হোক, ও নিজে দেখছে না আয়নাতে যে ওর গায়ে কতটা কালি লেগেছে। একটা কথা আপনাদের জেনে রাখা দরকার, যখন আমি গ্রাম পঞ্চায়েতের প্রধান হাটগাছি গ্রাম পঞ্চায়েতে, তখন ওই কাদের মোল্লা কলকাতায় কোথায় পিচ কারখানায় কাজ করত। তারপরে ও এসে আমাদের বর্ষিয়ার নেতা, যাকে আমরা সন্দেশখালীতে রাজনীতির গুরু বলে ভাবি, রঞ্জিত দাস, সেই রঞ্জিত দাসের কাছে এসে ঘোরাঘুরি করত। রঞ্জিত দাসের ওখানে টুকটাক 5-4 মাস খাটতো। আমরা যখন যারা দলীয় নেতৃত্বরা রঞ্জিত দাসের বাড়িতে যেতাম, বিভিন্ন মিটিং সিটিং করতাম, তখন রঞ্জিত দাস ওকে দিয়ে চাটা নিয়ে আসা করাতো, একটু চা বলে দিত দোকানে। তারপরে থাকতে থাকতে রঞ্জিত দাসকে বললো, কাকু আমাকে একটা কাজকর্মকে দেখিয়ে দিন না। তখন আমি গ্রাম পঞ্চায়েতের প্রধান। রঞ্জিত দাস আমাকে একদিন ডেকে বললো, প্রভাস, এই কাদেরটা ভালো ছেলে, তুই একে ওখানে পূর্ণিমা দাস বলে একজন তখন সুপারভাইজার ছিল জব কার্ডের কাজের জন্য, বলে একে একটু, পূর্ণিমা তো মহিলা পেরে উঠছে না, ওর সঙ্গে দিচ্ছি, একটু টুকটাক দেখে দিস ওকে, ওর সংসারটা ভালো করে চলে না। তো থাকতে তাহলে ঠিক আছে, পাঠিয়ে দিন। তা সেইভাবে কাজ করতো ওই সুপারভাইজারের সঙ্গে। এবং মাঝে সাঝে আমাকেও বিভিন্ন সময় আমার বাড়ির থেকে পঞ্চায়েতে আমার দেরি হলে ওকে পাঠিয়ে দিত, ওকে নিয়ে এসো তো প্রধানকে। ও এই 1-1.5-2 মাসের মধ্যেই একটা বাইক কিনে ফেললো। তো একদিন এই বাইকে করে ও গেছে আমার বাড়িতে আনতে, আমাকে আমি বলছি, এই বাইকটা কার, কাদের? বলছে এই বাইকটা আমি কিনেছি বলে হাসছে। এগুলো এই কদিন আগে রঞ্জিতবাবু বললো যে তোমার সংসার চলছে না, তুমি বাইক কিনেছো? হ্যাঁ কিনলাম, নইলে কাজের সমস্যা হচ্ছে,
ঠিক আছে ঠিক আছে বলে আমি চলে এলাম। তো যাই হোক, সেই কাদের মোল্লাকে আমি 2013 পঞ্চায়েতে আমরা ভোট করে হাটগাছি অঞ্চল থেকে আমরা নিরঙ্ক সংখ্যাগরিষ্ঠ পেয়ে এবং প্রায় 8-9 হাজার ভোটে সেইবারে লিড ছিল আমাদের হাটগাছি অঞ্চলে। আমাদের আজকে যিনি বিধায়ক তাকে প্রধান করলাম এবং কাদের মোল্লাকে রঞ্জিত বাবু এবং খালেক দ্বারা সবাই বলল যে সুকুমার মাহাতো যখন আমরা এখানে উভয় হিন্দু মুসলমান উভয় সম্প্রদায় এখানে বসবাস করি, তো সুকুমার যখন প্রধান হয়েছে তা কাদেরকে উপপ্রধান করো। তা সবাই রঞ্জিত বাবু এবং খালেক দ্বারা সবাই মিলে আমাদেরকে বলে ঠিক আছে আপনারা সেই তারপরে সুকুমার মাহাতো এমএলএ হয়ে গেল। তারপরে ও আর গ্রাম পঞ্চায়েতে কোনো নেতৃত্ব যারা 98 সাল বা তার আগের থেকে আমাদের দলটা করতো পঞ্চায়েতেই উঠতে দেয়নি, একাই চালিয়ে যাচ্ছে লুটপাট। কিভাবে সারা অঞ্চল জুড়ে লুটপাট করতে হয় কাদের মোল্লা করে বেড়াচ্ছে। শিমুলাটি বাজার আমি উদ্বোধন করেছিলাম, উদ্বোধন করেছিলাম বাজারটাকে। সেই প্রধান হয়ে যাওয়ার পরে ওই বাজারে যত সরকারি জায়গা ছিল সব টাকার বিনিময়ে বিক্রি করেছে, সব প্লট করে করে টাকার বিনিময়ে বিক্রি করেছে, করে লক্ষ লক্ষ টাকা লুটপাট করেছে। সারা হাটগাছি অঞ্চলে যত খাসবে জায়গা আছে সব কাদের মোল্লার দখলে। আমাদের এই কানমারি মৌজা থেকে শুরু করে রাজবাড়ি মৌজা, নলকড়া মৌজা, যেখানে জয়ে মৌজা যত জমি আছে সব কাদের মোল্লার, সব লুটপাট করে খাচ্ছে, সব বিভিন্ন জায়গায় জলকর করছে, করে সেগুলো লুটপাট করে খাচ্ছে। আজকে আমাদের সুকুমার মাহাতো সন্দেশখালী নিবেদিত প্রাণ। আমরা বহুদিন রাজনীতি করছি কিন্তু কোনো এমএলএ কে এত কাছ থেকে আমরা দেখার সুযোগ পাইনি, কারণ আমরা বাম বিরোধী ছিলাম। সুকুমার মাহাতোর আগে এখানে সব বাম মানে সিপিএম পার্টির এমএলএ ছিল, তাদের কাছে যাওয়ার সুযোগ আমরা পাইনি। কিন্তু যখন 2016 সালে আমাদের সুকুমার মাহাতো সন্দেশখালীর বিধায়ক হলেন, খুব কাছ থেকে দেখেছি তিনি এই দলের জন্য বিয়েটাও পর্যন্ত করলেন না, সংসার করলেন না। তিনি সন্দেশখালীর মানুষের জন্য কিভাবে মানুষকে পরিষেবা দেওয়া যায়, কিভাবে মানুষের উন্নয়ন করা যায় এই নিয়েই ব্যস্ত। আমরা বহুবার চেষ্টা করেছিলাম যে এমএলএ সাহেব আপনি ঘর সংসার করুন, শুধু একটাই কথা বলে এটাই আমার ঘর সংসার, আপনারাই তো আমাদের ঘর সংসার, আমি আর ঘর সংসার করব না। আর তার বিরুদ্ধে তার গায়ে কালিমা লিপ্ত করছে। এবং তিনি একজন হাই স্কুলের, আপনারা ভালো করে জানেন চৈতল বটতলা হাই স্কুলে তিনি একজন শিক্ষক, যার রাজনীতি না করলেও চলে, যার এখন অত 80-90 হাজার টাকা বেতন, সে 22 লক্ষ টাকার গাড়ি চড়বে না, তাহলে গাড়ি চড়বে কাদের মোল্লা যে পিচের কারখানায় কাজ করত। সে দুটো 4 চাকার গাড়ি কিনেছে, সে 1 কোটি টাকার বাড়ি তৈরি করেছে, তার ছেলের মোবাইলের দোকান, বিশাল দোকান। আমার মনে হয় কলকাতা বসিরহাট এরকম মোবাইলের শোরুম নেই যে শোরুম কাদের মোল্লার ছেলের আছে। কোথায় পেয়েছে টাকা, কোথায় পেয়েছে টাকা? কালো পিচের মধ্যে টাকা কি লুকোনো ছিল, এখন বের করছে? তো সেটা আপনারা নিশ্চয়ই বিচার করবেন। আমাদের সুকুমার মাহাতো দিন রাত সর্বক্ষণ, তার ঘর সংসার নেই, তিনি সব মানুষের জন্যই ভাবছেন, তার গায়ে কালিমা লিপ্ত করছে। তার রাজনীতি করতে না করলে কি 22 লক্ষ টাকা কেন, ও 1 কোটি টাকার গাড়ি চড়তে পারে, তার 90,000 80,000 টাকা বেতন, তার ঘর নেই, সংসার নেই, কি করবে? টাকা একাই তো খায়। তার বিরুদ্ধে তার নামে কুৎসা রটনা করছে। আসলে একটা কথা বলি শুনুন, ওর পাপের ঘোড়া পূর্ণ হয়ে গেছে। কারণ আমরা একটা কথা জানি, 2014 লোকসভা ভোটের সময় ও আমাদের অঞ্চলের একটা পাড়ায় গিয়ে খুব উৎপাত করেছিল, খুব ঠেঙিয়েছিল। বদমাইশি করলে ঠেঙাবে না? সেখানে গিয়ে মানুষের উপরে অত্যাচার শুরু, তখন উপপ্রধান এমন ঠেঙানি খেয়েছিল, ঠেঙানি খাওয়ার পরেও ওর শিক্ষা হয়নি। তো যারা ঠেঙিয়েছিল তাদের গলায় মালা পরিয়ে এখন চলছে। তো ওর আবার পাপের, ওকে একটাই সাবধান আমরা করতে চাই যে আমরা মানুষ, আমরা প্রত্যেকটা মানুষের ধর্ম আছে, ন্যায় নীতি আছে, পাপ পুণ্য আছে। ওকে নিষেধ করব যে সঠিক পথে চলে নিজের পাপটাকে কমাতে, এই নোংরা পথে চলে পাপের ঘোড়াটাকে আর পূর্ণ করতে না। সেই জন্য আপনাদেরকে বলবো, আপনাদের সঙ্গে যদি কোনদিন সাক্ষাৎ হয় বলবেন যে একটু সংযতভাবে আপনারা চলুন, আপনারা তো মিডিয়ার লোক, যে এইভাবে চলা উচিত নয়। তো আজকের ছেলে কন্ট্রাক্টর, আমি প্রধান ছিলাম, আমি নামে প্রধান ছিলাম, আমাদের 5 ম্যান ছিল, অঞ্চল সভাপতি ছিল,
আমরা হচ্ছি সবাই মিলে একটা 5 ম্যান কমিটি করে আমরা অঞ্চলের কি টাকা এসেছে সেখানে আমরা আলাপ আলোচনা করে সব মেম্বারদেরকে নিয়ে এবং দলের নেতৃত্ব সভাপতি সেক্রেটারিদেরকে নিয়ে আমরা পঞ্চায়েতের বাইরে বসে এই টাকা কোন বুথে কাজ হবে, কোথায় কাজ হলে ভালো হয়, সেগুলো আমরা আলোচনা করে কাজ করতাম। তো সেই আমি নামে প্রধান ছিলাম, আমরা সরকারিভাবে এসে পঞ্চায়েতে বসে সেগুলো অনুমোদন করাতাম। আর ও কি করছে, ওর বউ প্রধান, মানে আমার বউ প্রধান আর আমি চেয়ারম্যান। একটা গান আছে আপনারা শুনেছেন, আমি প্রধান, আমার বউ প্রধান, আমি চেয়ারম্যান। কে কাকে জবাব দেবে? আমরা কি জানি যে প্রধান থাকলে দলের সভাপতি থাকে, সভাপতি দল প্রধানকে লক্ষ্য রাখে, আলাপ আলোচনা করে দলটা চলে, পঞ্চায়েতের উন্নয়ন হয়। তার কাউকে উত্তর মানে জবাব দেওয়ার মতো ছিল না। স্বামী স্ত্রী বাড়ি যেত, বউ প্রধান, স্বামী চেয়ারম্যান, সব আলোচনা করে সারা অঞ্চলের খোঁজ খবর উন্নয়ন সবই করে ফেলতো দুই স্বামী স্ত্রী, খেয়ে দিয়ে বিছানা শুয়ে। বুঝলেন? এই হচ্ছে কাদের মোল্লার নেতা, খুব নাকি বড় নেতা হয়ে গেছে, খুব বড় নেতা হয়ে গেছে। আমাদের দলের কৃষ্টি কালচার আছে যে যদি কেউ অঞ্চল সভাপতি থাকে, সেই অঞ্চল যদি হেরে যায় সঙ্গে সঙ্গে তাকে নিজের থেকেই পদত্যাগ করতে হয়। আমাদের ব্লক যদি হেরে যায় তাহলে সঙ্গে সঙ্গে সেই ব্লক সভাপতিকে পদত্যাগ করতে হয়। আমাদের জেলা যদি হেরে যায় তাহলে সেই জেলার সভাপতিকে সঙ্গে সঙ্গে পদত্যাগ করতে হয়। আমাদের রাজ্য আমরা দেখেছি কয়েকবার, আমরা যে মমতা ব্যানার্জির নেতৃত্বে রাজনীতি করি, আমরা বিগত 2011 আগের বিধানসভাগুলো দেখেছি যে যখনই দল হেরে যেত আমাদের নেত্রী সঙ্গে সঙ্গে পদ থেকে রিজাইন দিয়ে দিত। আবার পশ্চিমবঙ্গের সব কর্মীরা বলতো দিদি না হলে পশ্চিমবঙ্গে রাজনীতি করার মতো লোক বা সিপিএম এর বিরুদ্ধে লড়াই করার মতো লোক আমাদের বাংলায় আর কেউ নেই, দিদিকে আবার সবাই নির্বাচিত করে সভা নেতৃত্ব করতো। আর এত লোভ পেয়েছে, এত লুটে খাওয়ার লোভ হয়ে গেছে যে এখন তো উপপ্রধান, ওকে তো দল থেকে কেউ বাদ দেয়নি, ওকে তো দল থেকে কেউ সরে যেতে বলেনি, ও তো দলের নির্বাচিত উপপ্রধান। তাহলে দল যদি ব্লক সভাপতি করে দেয় মমতা ব্যানার্জি আমাদের নেত্রী, তাহলে সেই ব্লক সভাপতিকে মানছে না কেন? কারণ ও বুঝেছে ব্লক সভাপতি যখন নির্বাচিত করে দিয়েছে দিদি, তাহলে ব্লক সভাপতি আবার হাটগাছি অঞ্চলের সভাপতি করে দিয়েছে প্রভাস দাসকে। আর ওর যা কর্মকাণ্ড, আগামী দিন আর টিকিট পাবে না, আর লুটে খাওয়ার জায়গাও থাকবে না। এই জন্য ও পাগলা কুকুর হয়ে গেছে, যেখানে সেখানে কামড়ে নিচ্ছে, সেখানে সেখানে গুঁতো মারছে। তো যাই হোক, আমরা আপনাদের মাধ্যম থেকে দলকেও জানাতে চাই যে এইরকম পাগলা কুকুরের নেতৃত্ব থেকে হাটগাছি অঞ্চলে যারা দীর্ঘদিন সিপিএম এর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের লড়াই করে অঞ্চলে তৃণমূল দলটাকে প্রতিষ্ঠা করেছিল, তারা যাতে নিশ্চিন্তভাবে সুষ্ঠুভাবে সম্মানের সঙ্গে রাজনীতিটা করতে পারে, তৃণমূল কংগ্রেস দলটাকে করতে পারে। এবং আগামী দিনে আমাদের হাটগাছি অঞ্চল এই কাদের মোল্লার নেতৃত্বে জানেন 16টা বুথ, তার মধ্যে 11টায় বিজেপি জিতে আছে, 11টাতেই তৃণমূল কংগ্রেসের কাদের মোল্লার নেতৃত্বে গোহারা হেরেছে, 300-400 করে ভোটে হেরেছে। আর লজ্জা হওয়া উচিত। আমাদের মতো একটু যদি চক্ষু লজ্জা থাকতো আমরা কখন দল থেকে রিজাইন দিয়ে সন্দেশখালী ছাড়া হয়ে যেতাম। ও লজ্জা নেই, একদম নির্লজ্জ। লুট করতে করতে মানুষকে শোষণ করতে করতে লজ্জা বলে বস্তুটা একদম নেই, সব হারিয়ে ফেলেছে। তো এত যদি বড় নেতা হবে, ওকে বলুন না যে ভাঙ্গিপাড়ায় যে খুনটা হলো সিবিআই তদন্তটা করতে বলুন, দেখি কত বড় নেতা, কত সৎ, কত মানুষের দরদি নেতা আমরা দেখতে চাই। যে ভাঙ্গিপাড়া কেসটাকে যে মার্ডার হয়েছে সেখানে সিবিআই তদন্তটা হোক, দেখবেন ওর বয়স চলে গেছে জেলে। এরা এখন বেশ সাকরেত গুলো বেশ খাচ্ছে ঝোলে ঝালে। ভাঙ্গিপাড়াটা যদি সিবিআই তদন্ত হয় এরাও যাবে বসের কাছে ঘরে জেলে। আমি একটা কথা আপনাদেরকে বলে দিলাম। তো যাই হোক, এই বলে আমি আরো একটা কথা বলতে চাই। ও যেটা বলেছে যে আমাদের এই সন্দেশখালীতে নাকি 50,000 ভোটে হারিয়ে দেব, আমরা আপনাকে বলছি আপনাদের মাধ্যম থেকে, এই সন্দেশখালীতে তৃণমূল বিরোধী ভোট হয়নি। এই সন্দেশখালীতে ভোট হয়েছে গুন্ডা মোস্তান লুটে খাওয়া মানুষের বিরুদ্ধে ভোট হয়েছে। এই লুটে খাওয়া যদি আমাদের এই ব্লক সভাপতি বা দিদি যে নির্দেশ দিয়েছে, সভাপতি করে দিয়েছে, তা আমি বলবো আমাদের ব্লক সভাপতিকে যদি এই লুটে খাওয়া এই খুনিগুলোকে দল থেকে বের করে দিতে পারে, এমনি সন্দেশখালী আবার 50,000 ভোটে জিতবে।
এবং হাটগাছি অঞ্চল আগামী দিনে 10,000 ভোটে লিড দেবে। এটা আমি আপনাদের মাধ্যমে বলতে চাই, কারণ আমিও 8 থেকে 13 প্রধান ছিলাম। আমি যখন 13 সালে পঞ্চায়েত নির্বাচন করি তখন 8-9 হাজার ভোটে আমরা লিড নিয়ে ওই কাদের মোল্লাকে এবং সুকুমার মাহাতোকে প্রধান করে দিয়ে গেছিলাম। তো যাই হোক, এই বলে আপনাদের মাধ্যমে আমি জানাতে চাই দলকে, আমার নেতৃত্বকে, এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। হ্যাঁ, যারা জেলে এখন জেলে আছে তারাই গুন্ডামস্তান সন্দেশখালী জমি লুট করেছে। এত এত বিপ্লব হলো কেন? তো ওই লোকগুলোকে যদি দল থেকে না সরায়, আবার আগামী দিনে এই বিপ্লব তৈরি হয়ে যাবে সন্দেশখালীতে। এটা আপনাদেরকে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। ওই লোকগুলো জেলে আছে, আর সুকুমার মাহাতো দলের নির্দেশে সন্দেশখালী এত সুষ্ঠুভাবে, যেটা আমাদের আগের বক্তা মধুসূদন বাড়াই বলে গেছিলেন, যে লোকসভা ভোটের পরে মাইকিং প্রচার করে দিয়েছিল যে কেউ যদি কোনো মানুষের উপরে হামলা করে, অত্যাচার করে, ঘর বাড়ি ভাঙে, ফোন নম্বর দিয়ে এসেছিল যে আমাকে ফোনটা করবেন। যার জন্য লোকসভা ভোটের পর থেকে সন্দেশখালী সুষ্ঠু সুন্দর মানুষ হেসে খেলে বেড়াচ্ছে, মানুষ সম্মানের সঙ্গে মাথা উঁচু করে কথা বলার সাহস পেয়েছে। তো আশা করি সুকুমার আগে পেত না, গুন্ডা মোস্তানদের লুটপাট, কথা বললেই বিরোধিতা করলেই, কত সমালোচনা করলেই তার ঘরবাড়ি ভেঙে দেওয়া হতো, তুলে নিয়ে মারা হতো, পেটা হতো। এই কাদের মোল্লা ওই তো বলে গেছে আমাদের আগের বক্তা, মানে ভাইফোঁটা জামাই ষষ্ঠীর দিন মিটিং করে সেখানে গিয়ে হামলা করছে। কাদের মোল্লার নেতৃত্বে, কাদের মোল্লা করিয়েছে। দল তখন নেতা এখানে ছিল, অন্যজন ব্লকের নেতৃত্ব ছিল, তারাই জানে কি হয়েছে। কিন্তু এখন তো সেই কেসটা দেখছি আমরা হাইকোর্টে ঝুলছে। হাইকোর্ট নিশ্চয়ই এটা মনে হয় সিবিআই তদন্তের জন্য বারে বারে হাইকোর্টে মুখ করছে। তো হাইকোর্টে যদি সিবিআই তদন্তের আসল তথ্যটা বেরিয়ে যাবে।